শেষ হয়েছে বহু আকাঙ্ক্ষার ডাকসু নির্বাচন। সেই নির্বাচন নিয়ে থেকে গেছে নানা প্রশ্ন উঠেছে ভোট কারচুপি নিয়ে, প্রশ্ন উঠেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং সেই সঙ্গে নানাবিধ অভিযোগ রয়েছে ব্যালট ভর্তি বক্স নিয়ে। এরকম নানা অভিযোগ সব কিছু মিলিয়ে আসলে এই ছাত্র রাজনীতি কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে আগামীর ছাত্র রাজনীতির ভবিষ্যৎ, এবং আসলে ডাকসুর বিজয়ী কে, সেই বিষয়ের নানা জটিল সমীকরণ আজ আমরা মেলাবো। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং দেখছেন নিউজ 24। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি আমার ডান পাশ থেকে একটু পরিচয় করিয়ে দেব, কাজী জিয়াউদ্দিন বাসিত, সহসভাপতি কেন্দ্রীয় সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোহাইল আহমেদ শুভ আছেন আমাদের সঙ্গে, আহ্বায়ক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন এনামুল হাসান অনয়, জিএস প্রার্থী ছিলেন তিনি সদ্য শেষ হওয়া ডাকসু নির্বাচনের, এবং অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেল থেকে। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা শুরুতে বলেছি এই ভোট নিয়ে অনেক অভিযোগ ছিল এবং এখনও পর্যন্ত নতুন নতুন অভিযোগ আসছে। এ কারণেই আজকে আমরা আমাদের এই এপিসোডের যে বিষয় নির্ধারণ করেছি সেটি হলো ঘটন অঘটনের ডাকসু, এবং আমরা আসলে প্রথমে কতখানি ঘটনা এবং কতখানি অঘটন ঘটে গেল ডাকসুতে সে বিষয় নিয়ে আলাপ করব। আমরা একটু প্রথমে কাজী জিয়াউদ্দিন বাসিত আপনার কাছে যাব। নির্বাচনের ফলাফল ঘোষণা হতে এত দেরি হবার কারণ কি? আমরা দেখেছি যে প্রায় ৮০% ভোট কাস্ট হয়েছে। এই যে পরিমাণ সেটি আসলে ৩০-৩২ হাজারের বেশি হবার কথা নয়, কিন্তু তারপরেও কেন এত সময় লাগলো? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার সহ আলোচকবৃন্দ এবং যারা টিভি সেটের সামনে বসে আমাদের আজকের এই আলোচনা শুনছেন তাদের সকলকে। আমি প্রথমেই আপনাদের অ্যাজ এ সাংবাদিক, আপনি আপনাদের সাংবাদিক জগতে তরিকুল ইসলাম শিবলু এস নিউজের চ্যানেলের সিনিয়র রিপোর্টার, উনি ইন্তেকাল করেছেন গতকালকে ডাকসুর নিউজ কাভারেজের সময়। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে আমরা যদি ডাকসু নিয়ে আলোচনা করতে যাই, গতকালকের যে প্রথম থেকে সকাল থেকে ডাকসুর যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে, তারপর থেকে একের পর এক মিডিয়াতে একের পর এক নিউজ আসছে, এক সময় এক নিউজ হচ্ছে। যেমন প্রথমে যদি আমরা দেখি, প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত বিপি প্রার্থী আবিদকে নিয়ে যে একটা মিডিয়া ট্রায়াল হয়েছিল, সেখানে তার মনে হয়েছে সে আচরণবিধি ভঙ্গ করেছে, কিন্তু স্পষ্টতর আচরণবিধির যে রুলসের ১২ খতে লেখা ছিল যে প্রার্থী চাইলেই প্রবেশ করতে পারবেন, এটা বাধা ছিল না। এর পরবর্তী আস্তে আস্তে এরকম সারাদিনই কিন্তু একবার এক ঘটনা কিন্তু আমাদের সামনে এসেছে, এবং আমরা পরবর্তী সময়ে দেখেছি এক সময়, বিশেষ করে দুপুরের পরের সময় অনেক সময় আপনার যারা অনাবাসিক শিক্ষার্থী ছিল তাদের জন্য তেমন ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়নি। এটা নিয়ে কিন্তু আপনি দেখেছেন আমাদের ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এবং বিভিন্ন নেতৃবৃন্দ গিয়েছিল, প্রার্থীরাও গিয়েছিল কথা বলার জন্য। পরবর্তী সময় আপনার নির্বাচন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন চলছেই নিয়ম অনুযায়ী, এর ফাঁকে অনেক আচরণ আমরা দেখেছি, অনেক শিক্ষক অনেক শিক্ষিকা প্রার্থীদেরকে হুমকি দামকিও দিয়েছেন। এগুলো কিন্তু মিডিয়াতে এসেছে, নয়া দিগন্তে স্পষ্টতই লেখা এসেছিল যে ভোটে কারচুপি হচ্ছে। এরকম আরও অনেক মিডিয়া আমি মেনশন করছি না, এখন আপনারা দেখেছেন তো। এবং আপনি যে প্রশ্নটা করেছেন এত রাত হয়েছে কেন, আপনি দেখেন এত রাত বলতে আসলে এত সময় কেন গিয়েছে ফলাফল ঘোষণা করতে। আপনি দেখেন আমরা যতটুকু শুনেছি বা যতটুকু দেখেছি যে একটা ব্যালট বক্সটা কিন্তু ট্রান্সপারেন্ট ছিল না। একটা ব্যালট বাক্সের মধ্যে কিন্তু আপনার, যেখানে আমরা দেখেছি পৃথিবীর যে কোনো নির্বাচনে ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স থাকে, কতটা ব্যালট সেখানে গেছে দেখা যায়, প্রার্থীরা ভোটাররা দেখে, সেটা কিন্তু ছিল না। এবং প্রথম থেকে আমরা যতটুকু শুনেছি যে ওএমআর পদ্ধতিতে এই যে ভোট গণনা হবে, এটাও কিন্তু অনেক শিক্ষার্থী বা অনেক প্রার্থীরা কিন্তু জানতো না। তো এই ধরনের কার্যক্রম, ইনস্ট্যান্ট প্রশাসনের কিছু সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো অনেক সময় আমরা বলবো যে চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং ফ্যাসিস্টের সময় যেই ধরনের কার্যক্রমগুলো হয়েছিল 19-এর ডাকসু নির্বাচন আমরা দেখেছি অনেক কিছু কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল। এরকম কিন্তু আপনার এই গতকালকের নির্বাচনে ডাকসু যারা প্রশাসন ছিল, যারা কর্তৃপক্ষ ছিল ডাকসু আয়োজনে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা কিন্তু ওইভাবে তাদের ট্রান্সপারেন্সি প্রদর্শন করতে পারেনি, এবং সেটার জন্য কিন্তু প্রতিটি জায়গায় এখন পর্যন্ত ভোট গণনায় এত বিলম্ব
হওয়ার পরেও কেন আপনার প্রতিবাদ জানাননি, বা ছাত্র দলের যে প্যানেল তারা কেন প্রতিবাদ জানায়নি, বা অন্যান্য প্রার্থীরা বা কেন জানালো না? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে সুসংগঠিত এবং সমৃদ্ধ একটা ছাত্র সংগঠন। তারা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বিশ্বাস করে এবং পর্যায়ক্রমে কিন্তু তারা বারবার গিয়ে আপনার রিটার্নিং অফিসারের কাছে, বারবার প্রশাসনের কাছে গিয়ে কিন্তু তাদের প্রতিবাদ জানিয়ে আসছে। এখন প্রশাসন যদি কোনো ধরনের পদক্ষেপ না গ্রহণ করে, সেই ক্ষেত্রে কি একজন শিক্ষার্থী হিসাবে বা একজন প্রার্থী হিসাবে বা একজন ভোটার হিসাবে কতটুকু করণীয় আছে তখনকার সময়ে প্রশাসনের বিরুদ্ধে গিয়ে, সেই জায়গাটা আপনি নোটিস করেন। প্রশাসন কিন্তু তেমন একটা পদক্ষেপ গ্রহণ করেনি। যদি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করতো তাহলে এই ধরনের টার্মোয়াল সিচুয়েশন, গতকালকের ইলেকশন নিয়ে যেরকম ইঞ্জিনিয়ারিং কথা হচ্ছে বা আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো কিন্তু আসতো না। প্রশাসনের গাফলতি বলবো বা তাদের রেসপন্সিবল বিহেভিয়ারের কারণে কিন্তু আমরা দেখেছি যে গতকালকের নির্বাচন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে এবং বিভিন্ন প্রার্থী কিন্তু তাদের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, ভোট প্রত্যাখ্যান করেছে, রেজাল্ট প্রত্যাখ্যান করেছে। সোহেল আহমেদ শুভ, আপনার কাছে যাব যে প্রতিরোধ পর্ষদ প্যানেলের এক প্রার্থী যিনি নির্বাচিত হয়েছেন, হেমা চাকমা, তিনি শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে শিবিরের এক প্রার্থী তাকে নানাভাবে একেবারে সরাসরি নির্বাচনী প্রচারে বাধা দিয়েছে এবং তাকে নানাবিধ সাইবার বুলিং যেটাকে বলা হয় সেটিও তিনি করার চেষ্টা, মানে তাকে করার চেষ্টা করা হয়েছে। তারপরেও তিনি আসলে সেখান থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম যে শিবিরের যে ভূমিধস জয় যেটাকে বলা হচ্ছে সেরকম একটা জয় দেখা গেল। এটা আসলে এই ডাকসু যে নতুন যে পদগুলো সৃষ্টি হলো বা নতুন যে কমিটি তৈরি হলো সেখানে আসলে কতখানি প্রভাব ফেলবে বলে মনে করেন? শুরুতে আমি সবাইকে শুভেচ্ছা জানাই, দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি যেটা বললেন যে ভূমিধস জয়ের কথা, যে কথাটা বললেন আপনি, যেখানে ছাত্র শিবিরের ভূমিধস জয়ের যে কথাটা বললেন, প্রথমত এই প্রসঙ্গে আমরা যেটা বলতে চাই যে দেখুন, এখানে একটা নির্বাচন হয়েছে এবং একটা বহুল আকাঙ্ক্ষিত একটা নির্বাচন দীর্ঘ সময় ধরে ছাত্র সমাজ, এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের যারা অন্যান্য যারা অংশীজন রয়েছেন এখানে, তারা কিন্তু সেই লড়াইটা পরিচালনা করে এসেছেন যে একটা নির্বাচনটা, এখানে ছাত্র সংসদটা চালু করা হোক। এখন আমরা এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে আমাদের লড়াইটা যেমন ছিল, আমাদের আকাঙ্ক্ষাটা ছিল যে ছাত্র সংসদ তার যে ঐতিহাসিক দায়িত্ব আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের ইতিহাসের বিভিন্ন কাল পর্বে, তার সেই ঐতিহাসিক দায়িত্বটাকে পালন করার জন্য এখানে এমন কোনো ব্যক্তিকে এবং এমন কোনো রাজনৈতিক সংগঠন যারা হচ্ছে যে সেই সমস্ত গণ আন্দোলনের ধারাবাহিকতাটাকে ধরে রাখতে পারে এবং সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে পারে, এরকম শক্তিকেই কিন্তু আমরা মনে করি যে শিক্ষার্থীরা প্রত্যাশা করছিল। এখন আপনি গতকালের যে নির্বাচন, সেই বিষয়টা কিন্তু আমি যেটা বলতে চাই যে ডাকসুর যে ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সেই ইতিহাসের অন্যতম একটা যেসব নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে, যেমন গত 19 সালের ডাকসু নির্বাচন, এই ধরনের যে প্রশ্নগুলো ওঠার জায়গা রয়েছে, এরকম একটা গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটা প্রশ্ন তৈরি করার জায়গা কিন্তু গতকালের নির্বাচনে রেখে গেছে। এটা কি 2019 সালের যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, যেখানে ছাত্রলীগের অনেক প্রভাব ছিল, এটা কি 2019 সালের নির্বাচন কেউ ছাড়িয়ে গেল কিনা? ছাড়িয়ে গেল কিনা তা তো বটেই। যেমন এখানে প্রত্যেকটা প্যানেলের পক্ষ থেকে আপনি দেখবেন যে গতকাল যখন ফল ঘোষণা একমাত্রায় শুরু হলো, বিভিন্ন হলগুলো যখন ফল ঘোষণা হচ্ছে এবং সেটার মধ্য দিয়েই কিন্তু এখানে প্রশাসন কি করতে চাচ্ছে সেটা একটা কিন্তু বার্তা কিন্তু শিক্ষার্থীরা পেল। ওই জায়গা থেকে আপনি দেখবেন যে তাৎক্ষণিকভাবে আমরা ওই সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল, বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন সহ কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা একটা বিক্ষোভ মিছিল করি এবং যে এই ফলাফলকে আমরা বর্জন করলাম। অন্যদিকে হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের যে ভিপি ক্যান্ডিডেট, তিনিও কিন্তু ফলকে প্রত্যাখ্যান করেছেন এবং বর্জন করেছেন। তিনি বলেছেন এটা প্রহসনের নির্বাচন। হ্যাঁ, উমা ফাতেমা তিনি পোস্ট করে জানিয়েছেন। ওদিকে হচ্ছে যে ছাত্র সংসদের যারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নেতৃত্ব আছে, তারাও কিন্তু এটাকে বর্জন করেছেন। ফলে অনেকগুলো প্যানেল এবং প্রার্থীর পক্ষ থেকে কিন্তু এই ধরনের অভিযোগের জায়গাগুলো এসেছে। একদম নির্বাচনের শুরু থেকেই, সকাল থেকেই এই ধরনের অভিযোগের জায়গাগুলো এসেছে। কারচুপি, অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন, সমস্ত অভিযোগের জায়গা মিলে এবং সর্বশেষ যে এরকম একটা ফলাফল আসলো, সেটা মিলে শিক্ষার্থীদের কিন্তু একটা খুবই জলজান্ত একটা প্রশ্ন এবং সন্দেহের জায়গা কিন্তু এখানে রয়ে গেছে। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। এনামুল হাসান অনয়, আপনি তো সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনি মাঠে থেকে আপনার অভিজ্ঞতাটা কি ছিল?
প্রথমেই সহ আলোচকদেরকে ধন্যবাদ জানাই, শুভ ভাই এবং বাসিত ভাইকে, পাশাপাশি যারা শুনছেন। কাউকে শুভেচ্ছা জানাতে পারছি না, কারণ শুভেচ্ছা জানাতে গেলে আমাদের কণ্ঠ রোধ হয়ে আসে। সবাইকে অভিবাদন জানাই এবং আগামীর যেই লড়াই, সেই লড়াইয়ে একাত্ম হওয়ার, সংগঠিত হওয়ার আহ্বান। গতকালকে আমাদের বহুল আকাঙ্ক্ষিত যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে যখন ডাকসু নির্বাচন হয়েছিল সেটা ছিল 2019 সালে, একটা স্বৈরাচার অবরুদ্ধ সময়ে। আমরা দেখেছি যে ভোট ডাকাতদের মাধ্যমে ডাকসুকে কিভাবে কুক্ষিগত করা হয়েছিল। সেই জায়গা থেকে আমরা একটা অভ্যুত্থান পার করে আসলাম। সহস্রাধিক মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা যে গণতান্ত্রিক বিনির্মাণের পথে হাঁটার কথা ছিল আমাদের, সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে আমাদের যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন আসলে এই জায়গায় একটা অন্যতম দিকপালের ভূমিকায় আবির্ভূত হতে পারে। সেই সকল আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এত এত শিক্ষার্থীর যেই স্বপ্ন, আমি বলবো যে সেই সকল স্বপ্নের সঙ্গে স্পষ্টতই গাদ্দারি করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই ক্ষমতাসীন প্রশাসন তারা। এবং শুধুমাত্র গতকালকের যে নির্বাচনকালীন সময়ের যেই ঘটনা তাই নয়, আমরা দেখেছি এই নির্বাচন সংগঠিত হওয়ার ঠিক শুরুর সময় থেকেই এই প্রশাসনের একেবারেই পক্ষপাতদুষ্ট আচরণ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার যেই জায়গাটা ছিল, সেই জায়গায় একেবারে একটা প্যানেলকে ঘিরে কিভাবে হচ্ছে খুব বেশি সুযোগ নিশ্চিত করা হয়েছে, অনাবাসিক শিক্ষার্থীদেরকে কিভাবে নিরুৎসাহিত করা হয়েছে, কিভাবে নারী শিক্ষার্থী কিংবা নারী প্রার্থীদেরকে তার যেই সমান সুযোগ নিশ্চিত করার কথা সেই জায়গায় তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এইগুলো নিয়ে আমাদের যৌক্তিক আলাপ ছিল, যৌক্তিক ক্ষোভের জায়গা ছিল এবং আমরা বারবার নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। সেই জায়গা থেকে অনয় একটা প্রশ্ন একেবারে আপনাকে না করে পারছি না, আপনি যতগুলো ভোট পেয়েছেন, জিএস ক্যান্ডিডেট হিসেবে আপনি যতগুলো ভোট পেয়েছেন, তাতে কি আপনি সন্তুষ্ট? আপনার কি এটুকুই ভোট পাওয়ার কথা ছিল? আপনি কি মনে করেন? আসলে মানে নির্বাচনের ফলাফলের যেই ব্যাপারটা, এখানে আসলে আমি মাথায় ঘামাচ্ছি না। গতকালকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের পরে এখানে কতগুলো ভোট পেলাম বা কতগুলো ভোট পাওয়ার কথা ছিল, এটা আসলে আর মানে এই নিয়ে ভাবার কোনো অবকাশ দেখছি না। বরঞ্চ গতকালকের যে নির্বাচন, সেই নির্বাচনে যেভাবে মেকানিজম হয়েছে এবং মানে স্পষ্টতই আমাদের যেই স্বপ্নের ক্যাম্পাস গড়ার যেই গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার যেই পথযাত্রা বা অগ্রযাত্রা, সেটাকে যেভাবে রুদ্ধ করা হয়েছে, এই নিয়ে আসলে অসন্তুষ্ট আছি এবং ক্ষুব্ধ আছি এবং সামনের দিনের যেই লড়াই, সেই লড়াই মনোনিবেশ করতে চাইছি। এখানে আমাদের কত ভোট পাওয়ার কথা ছিল এবং সেই জায়গা থেকে কতটুকু বঞ্চিত করা হলো, এগুলো এখন ভেবে আর মনে করছি না যে খুব বেশি লাভ আছে। যেটা বলছিলাম সেটা একটু বলি আমি সংক্ষেপে। ব্যাপারটা হচ্ছে নির্বাচনের শুরু থেকে, মানে নির্বাচনের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি এই প্রশাসন কিভাবে হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে মানে তাকে বেশি সুযোগ করে দিয়েছে এবং যেই গোষ্ঠীটাকে সবচেয়ে বেশি সুযোগ দেওয়া হয়েছে সেই গোষ্ঠীটা অর্থাৎ ইসলামী ছাত্র শিবির, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো নৈতিক অধিকার কিংবা নৈতিক যোগ্যতা নেই। সেটা তারা বহু আগেই তাদের যেই মানে কৃতকর্ম, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী সময়ের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ৯২-এর যেই শিক্ষা পরিবেশ পরিষদ, সেখান থেকেই তাদেরকে সেখানে রোহিত করা হয়েছিল। সেই জায়গায় আমরা প্রশাসনের সঙ্গে একাধিক মিটিং আমরা ওয়াকআউট করতে বাধ্য হয়েছি শিবিরের উপস্থিতির কারণে। তারপরেও আমরা ডাকসু নির্বাচনে পার্টিসিপেট করেছি, কারণ আমরা মনে করি যে ছাত্র সংসদ কেন্দ্রিক যে ছাত্র রাজনীতির চর্চা, সেটা আসলে শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির চর্চা। এবং আমরা ছাত্র ইউনিয়ন সহ বাংলাদেশের সকল বামপন্থী ছাত্র সংগঠন, আমরা যারা ছাত্রদের ইতিবাচক ধারার ছাত্র রাজনীতির চর্চার কথা বলি, যারা আমরা শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির কথা বলি, আমরা ছাত্র সংসদ নির্বাচনের বিরোধিতা করতে পারি না। সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সকল চিহ্নিত যুদ্ধাপরাধী, দেশপরাধী যেই শক্তি আছে তাদেরকে ব্যালটের মাধ্যমে প্রতিহত করবে এবং আমরা গতকালকে দেখেছি সেটার প্রমাণ আমরা পেয়েছি। আমরা যখন নির্বাচনের কেন্দ্রগুলোতে ঘোরাফেরা করছিলাম তখন শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, যখন আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম তার আগে তখনও আমাদের কথা হয়েছে, আমরা আশ্বস্ত ছিলাম। সেই জায়গা থেকে আমরা দেখেছি কি নগ্নভাবে এখানে মেকানিজম করা হলো এবং বিগত সময়ের যত ডাকসুর ইতিহাস আছে সব কিছুকে আমি বলবো এইটা ছাপিয়ে গিয়েছে। এখানে যেই পরিমাণে মেকানিজম করা হয়েছে, এখানে যেই পরিমাণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এইগুলো বিগত সময়ের নজিরকেও ছাড়িয়ে গিয়েছে। আমি ধন্যবাদ। আমি একটু কাজী জিয়াউদ্দিন আপনার কাছে আসবো, একটু বলবেন যে গেল ১৬ বছর বা বিশেষ করে যদি আমি বলি ২০০৮ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সরাসরি রাজনীতি করার তেমন সুযোগ পায়নি। এটা কি আসলে যেটা আবার দেখা যাচ্ছে যে ইসলামী ছাত্র শিবির তারা ১৬ বছর একেবারে কৌশলগত কারণে তারা ছাত্রলীগের সঙ্গে ছিল এবং তারা তাদের রাজনীতিটা তারা করে গিয়েছে, আসলে কি বিষয়টা এমন কিনা এই নির্বাচনের ফলাফল পরিবর্তনের পেছনে? দেখুন, নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে।
আপনি ইতিমধ্যে আমার দুই আলোচক বলেছেন। এবং আমরা যদি যে বিগত 16 বছরের রাজনীতির কথা বলি, সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য গণতান্ত্রিক যে সংগঠনগুলো তারা কিন্তু মুক্ত চর্চা করার সুযোগ পায়নি তেমন একটা। ছাত্রলীগ এই সুযোগটা কেড়ে নিয়েছিল এবং ছাত্রলীগ তাদের একটা অভয়ারণ্য সৃষ্টি করেছিল প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে, কোনো ছাত্র সংগঠনই কাজ করতে পারেনি। তার পরবর্তীতে যদি আপনি ছাত্রদলের কথা বলেন, ছাত্রদল কিন্তু আমরা ক্যাম্পাসে চেষ্টা করেছি, গিয়েছি, মিছিল মিটিং করেছি, মায়ের খেয়েছি, বারবার ইনজুর্ড হয়েছি, জেলে গিয়েছে, কারা নির্যাতিত হয়েছে, কারা অন্তরীণ ছিল দীর্ঘদিন ছাত্রদলের নেতাকর্মী আমরা। কিন্তু আপনি যে সংগঠনটার কথা বলেছেন, তারা কি কৌশল নিয়েছে? আমরা যদি বলবো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ছাত্র শিবিরের একটা অপকৌশল ছিল। আপনি এখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আর ছাত্র শিবিরের সাথে কম্পারিজন করেন 16 বছরের রাজনৈতিক ডেডিকেশনে, তাহলে আমি এটাকে এক পাশে রাখবো। আর ছাত্র শিবিরকে আমি মেলাবো যে ছাত্রলীগ ছাত্র শিবির কিন্তু মিলেমিশে একাকার ছিল। আপনি যদি এখন সাদ্দাম আর ইনান এসে বলে আমি ইসলামী ছাত্র শিবিরের কর্মী বা আমি ইসলামী ছাত্র শিবিরের সংগঠক, তখন যদি জামাতে ইসলামী ছাত্র শিবির ওই সাদ্দামকে আর ইনানকে কীভাবে গ্রহণ করবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ আমরা দেখেছি যে ভিপি ক্যান্ডিডেট যারা ছিল তারাও কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে কিন্তু জড়িত ছিল, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কার্যক্রমের কিন্তু ফুটেজ এসেছে। তো সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের রাজনৈতিক কৌশল, তারা ছাত্র লীগের সাথে মিলেমিশে ক্যাম্পাসগুলোতে হলগুলোতে ছিল এবং ছাত্রলীগ করেছে, স্লোগানও দিয়েছে। এটা তো রাজনৈতিক ভালো কৌশল হতে পারে না, এটা একটা অপকৌশল এবং এটা আমাকে আপনাকে ঠকিয়ে রাজনীতি করা। আমরা একদম বাংলাদেশের নাগরিক হিসেবে এই ঠকানোর জায়গায় যেতে পারি না। আমরা স্বচ্ছ রাজনীতি করতে হবে, আমাদেরকে সরাসরি এসে রাজনীতি করতে হবে, পিছন দিয়ে কোপ পাড়ার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমি বিশ্বাস করি অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠন করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি যে কথাটা বলছিলাম যে আমাদের রাজনৈতিক এটা কৌশল না, এটা অপকৌশল ছিল। কারণ 16 বছরের নির্মম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন মাধ্যমে নির্যাতিত হয়েছিল। আর সেই জায়গায় ছাত্র শিবির হলেও থেকেছে, তারা রাজনৈতিক কার্যক্রমও করেছে এবং শিক্ষার্থীদের মাঝে পৌঁছানোর চেষ্টা করেছে এবং সেটাকে ছাত্রলীগকে ইউজ করে এবং ছাত্রলীগের সাথে মিলেমিশে একাকার হয়ে। আমি এই কথাই বলবো। ধন্যবাদ। সোহাইল, একটু আপনার কাছে আসবো। যেহেতু আমরা এই কৌশলগত কারণে অন্য রাজনীতি করা বা অন্য কোনো আদর্শের রাজনীতি করা, বিশেষ করে ছাত্রলীগ ছাত্র শিবির এই দুটো বিষয় নিয়ে যেহেতু আমরা আলাপই করছি, তাহলে যদি এরকমই হয় তাহলে আসলে কার ভোট কার কাছে গেল? ছাত্রলীগের ভোটটা কার কাছে গেল নাকি শিবিরের ভোটটা কারো কাছে আসলো? বিষয়টা কি? না, এটা তো এক ধরনের আলোচনা আছেই যে আমরা নানান জায়গা থেকে শুনতে পাচ্ছি এবং ইভেন হচ্ছে শিক্ষার্থীদের মধ্যেও এই ধরনের আলোচনা আছে যে ছাত্রলীগ হচ্ছে কৌশলগত কারণেই এবার হচ্ছে যে ডাকসুতে হচ্ছে যে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। এটা কেন? তারা দেখাতে চায় যে এই যে বিগত আমরা যে 24-এর যে জুলাই গণঅভ্যুত্থান, এই জুলাই গণঅভ্যুত্থানটাকে এখানে যে একটা প্রতিক্রিয়াশীল শক্তি জামাত, এই গণঅভ্যুত্থানটাকে জামাতের আন্দোলন বলে তারা মানুষের সামনে দেখাতে চায়। কিন্তু আমরা মনে করি এই গণঅভ্যুত্থান হচ্ছে এখানকার গণমানুষের আন্দোলন। ঠিক তেমনিভাবে যেমন 1971 এখানে গণমানুষের সংগ্রাম, প্রত্যেকটা গণ আন্দোলনের পরতে পরতে এখানকার মানুষরা যখন এই আন্দোলনগুলোর সাথে সংগ্রামগুলোর সাথে যখন যুক্ত হয়ে গেছে, এগুলো কিন্তু ছাত্র জনতা এবং মানুষের আন্দোলন হিসেবে সামনে চলে আসছে। ফলে আমরা দেখেছি অভ্যুত্থানের সময়ও ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাদের মুখ থেকে এই কথাগুলো বারবার বের হয়ে আসছে যে এই আন্দোলন আসলে জামাতের অপকৌশল, নানানভাবে এই কথাগুলো এসছে। আমরা কিন্তু সেটাকে ঠিক মনে করি নাই। এবং আপনি যেটা বললেন যে এই যে ভোটের যে ইকুয়েশনের কথাটা, এই কথাটা সত্যতা কতটুকু সেটা তো আমরা জানি না, কিন্তু এই ধরনের একটা আলোচনা এবং শঙ্কার জায়গা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে বিষয়টা আপনি বললেন। আরেকটা যেটা বিষয় যে কৌশলের যেটা বললেন যে নীতিহীন কৌশল কিন্তু হয় না কখনো রাজনীতিতে। আমার নীতি তো লাগবে, কৌশল লাগে, কিন্তু সেটার সাথে আমার নীতিটা যুক্ত থাকতে হয়। ছাত্র শিবির যেটা করেছে সেটা হচ্ছে একদম স্পষ্টতই প্রতারণা, শিক্ষার্থীদের সামনে প্রতারণা। আমি সোহেল আহমেদ শুভ, আমি যখন মুজিব হলে উঠি 2017 সালে, আমার সেই সময় আমাকে প্রথম 6 মাসের মধ্যে আমাকে 3 দফায় হচ্ছে যে পিটিএ হল থেকে বের করে দেওয়া হয়। এবং আপনি জেনে অবাক হবেন যে সেই সময় আমার রুম থেকে, গণরুম থেকে আমাকে যখন বের করে, সেই সময় যে 4 জন এটা মূল উদ্যোক্তা ছিলেন, তাদের মধ্যে কিন্তু একজন এখন প্রত্যক্ষভাবে শিবিরের রাজনীতির সাথে যুক্ত। মানে ওই সময় সে খুবই প্রতাপশালী নেতা ওই সময় আমার যে হলের। ফলে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়েও তো এটা বুঝি, এটা কখনো কৌশল হতে পারে না। জি, ধন্যবাদ। অনয়, একটু আপনার কাছে আসবো। আমরা দেখেছি 28টি কেন্দ্রীয় সংসদের যে পদ, সেখানে 471 জন প্রার্থীকে আমরা দেখেছি। এত প্রার্থী এর আগে এভাবে সেভাবে কিন্তু আসলে ডাকসু নির্বাচনে আমরা দেখিনি বা তেমন একটা দেখা যায়নি। এটার মূল কারণ কি? একটা নির্দিষ্ট প্যানেল বা কয়েকটা টার্গেটেড নির্দিষ্ট প্যানেলের ভোট কমিয়ে আনার জন্য আসলে এত প্রার্থিতা দেওয়ার হয়েছে কিনা আপনি কি মনে করেন?
আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এখানে দুইটা কথা আছে। প্রথমত মানে এর আগের যে ডাকসু, সেই ডাকসু হয়েছে 2019 সালে। সেই জায়গা থেকে এই সময়ে এসে আমি বলবো যে শিক্ষার্থীদের মধ্যে এই ডাকসুকে ঘিরে একটা ব্যাপক উন্মাদনা এবং একটা ব্যাপকতর উৎসাহ উদ্দীপনা কাজ করেছিল। সেই জায়গা থেকে আমি দেখেছি আমার পরিচিত অনেক মানুষ যারা স্বতন্ত্র প্রার্থিতা নিয়েছেন বা নানাভাবে প্রার্থী হয়েছেন। এটা একটা ব্যাপার। এর পাশাপাশি আমরা দেখেছি যে হচ্ছে বিভিন্নভাবে ডামি ক্যান্ডিডেট এখানে হচ্ছে করা হয়েছে, তাদেরকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া হয়েছে। সেই জায়গায় আমরা দেখেছি যে এ টিম, বি টিম, সি টিম যারা হচ্ছে নানাভাবে নিজেদেরকে শিবির বললে খুব বেশি আমাদের উপর গোস্বা করেন, হ্যাঁ, কিন্তু নানাভাবেই শিবিরের যে এজেন্ডা, সেই এজেন্ডা তাদের যেই জুলাই ঐক্য বা হচ্ছে ইনকিলাব মঞ্চ বা এই ধরনের নানাবিধ প্ল্যাটফর্মের মাধ্যমে এই ধরনের শিবিরের যে এজেন্ডা, সেই এজেন্ডাই তারা সার্ভ করে আর কি। তারপরেও তাদেরকে শিবির বললে তারা রাগ করে। সেই জায়গা থেকে এই ধরনের অনেক ডামি ক্যান্ডিডেটকে আমরা দেখেছি এবারের ইলেকশনে, এবং তাদের মধ্যে কেউ কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে, কেউ কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার করে অন্যান্য অনেক প্রার্থীকে সমর্থন জুগিয়েছে একেবারে ইলেকশনের সর্বশেষ মুহূর্তে এসে। আমি বলবো এখানে দুইটি ঘটনাই ঘটেছে। প্রথমত, এখানে অনেক স্বতন্ত্র প্রার্থী এবার ইলেকশনে পার্টিসিপেট করেছে যারা আদতেই এই যে উৎসব বা হচ্ছে উন্মাদনার জায়গাটা নির্বাচনকে ঘিরে, সেই জায়গায় তারা অংশ নিতে চেয়েছে। আরেকটা হয়েছে এইগুলোকে কাজে লাগিয়ে একটা অপকৌশল বা প্রতারণার কথা বলছিলেন শুভ ভাই, আমি এটাকে প্রতারণাই বলবো, যে ইলেকশনে হচ্ছে অনেক দামি ক্যান্ডিডেটকে তারা দাঁড় করিয়ে দিয়েছে, এবং এটাও কিন্তু তারা পেয়েছে তাদের যে আশ্রয়দাতা ছিল বিগত রেজিমে, অর্থাৎ স্বৈরাচারী হাসিনার রেজিম থেকে যেই ব্যাপারগুলো তারা শিখেছে আর কি, এইগুলোরই একটা হচ্ছে ইমপ্লিফিকেশন আর কি। এবং তারা কিন্তু যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা যেভাবে করেছে, এটা কিন্তু আমরা বিগত সময়ে হাসিনার যেই ন্যাশনাল ইলেকশনকে যেভাবে কুক্ষিগত করার যে পদ্ধতি ছিল, সেটার মধ্যে অনেক মিল পাই। তো আমি বলবো যে এখানে এই দুইটা ঘটনাই ঘটেছে আর কি। ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে মধ্যবর্তী ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে নিব ছোট্ট একটা বিরতির পর যখন আসবো তখন ঘটন অঘটনের ডাকসু নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24, চলছে মধ্যবর্তী ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। আজকে আমরা আলোচনা করছি ঘটন অঘটনের ডাকসু নিয়ে। আমরা একটু সোহাইল আহমেদ আপনার কাছে একটু আসবো, একটু আপনার কাছে জানতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় প্রগতিশীলতার এক অনন্য উদাহরণ হয়ে থাকে, কিন্তু এর পাশাপাশি জাতীয়তাবাদ বা অন্যান্য বিষয়ক রাজনীতিও ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, এবং খুব মুক্তভাবেই অনেক বছর ধরে সেটির চর্চা ছিল। এখনও সেই জায়গাটিও হয়তোবা আছে, কারণ হয়তোবা বলার মূল কারণ হচ্ছে যে এবারে দেখা যাচ্ছে যে একটা ইসলামপন্থী প্যানেল তারা ডাকসু নির্বাচনে জয়ী হয়ে আসলো। তাহলে সামনের ছাত্র রাজনীতি কি ইসলামপন্থী বনাম প্রগতিশীল বা জাতীয়তাবাদী এরকম হচ্ছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। প্রথমত প্রগতিশীলতার লড়াইটা আসলে ইসলাম পন্থা কিংবা হচ্ছে যে ইসলামের বা কোনো ধর্মের বিরুদ্ধে নয়। প্রগতিশীলতার লড়াইটা হচ্ছে ধর্মকে ব্যবহার করে যে অপরাজনীতি করা হয়, সেই অপরাজনীতির বিরুদ্ধে। আপনি যদি একদম আমাদের ইতিহাসটা যদি দেখেন আপনি, যে আমাদের সেই সময় যখন আমাদের এখানে দীর্ঘ যে 47-এ যখন পাকিস্তান তৈরি হলো, এবং তারপর যে উপনিবেশ বিরোধী যে আন্দোলন চলছে এখানে, এবং যে একটা স্বাধীন ভূমির জন্য এখানে লড়াইটা চলছে, সেই লড়াইয়ে কিন্তু আপনি দেখবেন যে ওই তৎকালীন যে মুসলিম লীগ, তৎকালীন যে জামাতে ইসলাম, তাদের যে স্লোগান ছিল, তাদের যে বক্তব্য মানুষের সামনে তারা হাজির করেছেন, একদম স্পষ্টত ধর্মকে সামনে নিয়ে এসে প্রত্যেকটা স্লোগানের ক্ষেত্রেই তারা কিন্তু এই জায়গায় কিন্তু ওই সময় আমরা দেখেছি, একদম উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া যাবে যে মানুষ কিন্তু সেই তাদের যে ধর্মকে ব্যবহার করে যে অপরাজনীতি, যে ওই সময় কি করছে পাকিস্তান, যে পাকিস্তান আমাদের ভূখণ্ডকে শোষণ করছে, এবং হচ্ছে যে সেটা কিসের নামে করে, ধর্মের নামে করে। তাহলে সেইটার বিরুদ্ধে সেইখানকার মানুষ কিন্তু ওই ধর্মকে ব্যবহার করার রাজনীতির বিরুদ্ধেই দাঁড়িয়েছিল। আজকে ওই প্রগতিশীলতাকেই হচ্ছে আমরা ধারণ করি, এবং সেই প্রগতিশীলতা আজকে উত্তরোত্তর হচ্ছে যে আমরা প্রত্যাশা করি যে সেটা বৃদ্ধি পাবে কোন অর্থে, যে মানুষের একটা যখন রাজনৈতিক আন্দোলন হয়, সেটা রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষের একটা রাজনৈতিক শিক্ষা কিন্তু দিয়ে যায় প্রত্যেকটা আন্দোলনই, এবং প্রত্যেকটা আন্দোলন পরবর্তী আন্দোলনের জন্য একটা জমিন তৈরি করে। কিন্তু এইখানে আমাদের যে ঝামেলাটা হয়ে গেছে মুক্তিযুদ্ধের পর থেকে, এখানে দেশ স্বাধীনের পর থেকে, এখানকার তখন আওয়ামী লীগের হাত ধরেই শুরু, এবং তার বিভিন্ন পরবর্তী সময়ে এখানে আওয়ামী লীগ এবং অন্যান্য শাসক গোষ্ঠী বলি
এই বিশেষত আওয়ামী লীগ গত 15-16 বছরে তারা কিন্তু এই জায়গাটা তৈরি করেছে যে একদিকে নাম দিয়েছে তারা প্রগতিশীলতা, তারা সেই লড়াইটা করতে চায়, মুখে তাদের হচ্ছে যে বাইরের ধরনটা হচ্ছে সেরকম, কিন্তু তাদের উদ্দেশ্য জায়গাটা কিন্তু আসলে সেটা না। তারা কিন্তু প্রত্যেকেই হচ্ছে যে ধর্মকে ব্যবহার করেছেন এবং সেই ধর্মকে ব্যবহার করার স্বার্থেই এখানে মানুষের মননের মধ্যে একটা বিশাল পরিবর্তন কিন্তু তারা নিয়ে আসতে পেরেছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বলছেন, আমরা কিন্তু যেই গতকালের ভোটের যে ফিচারটা দেখলাম আমরা, সেটাকে তো আমাদের তো অভিযোগের প্রশ্নের জায়গা আছেই, সন্দেহের জায়গা আছেই, সেটাকে আমরা এই ফলটাকে তো আমরা বর্জন করেছি। কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই মনস্তত্ত্বটা আছে এবং তারা সেই প্রগতিশীলতাকে এখন পর্যন্ত ধারণ করে। আপনি দেখেন যে গতকালের ভোটটা যদি আপনি দেখেন, যে জুমা নামের যে মেয়েটা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে শিবিরের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে ইলেকশন করলেন, তিনি আপনি জানবেন যে যমুনা টেলিভিশনের একটা যে আয়োজন হলো বটতলায় নির্বাচনকালীন সময়ে, সেই নির্বাচনকালীন সময়ে সেই টক শোতে তিনি বলছেন যে একদম আত্মস্বীকৃত যারা রাজাকার আছে তাদেরকে কিন্তু তিনি অস্বীকার করতেছেন একদম প্রকাশ্যে সভায় এসে। অর্থাৎ তিনিও কিন্তু গতকালের যে ভোটের হিসাবটা যদি করি, যে আমি যদি ধরে নেই যে এটা শিক্ষার্থীদের রায়, তাহলে সেই রায়ে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি কিন্তু সেই পদেই কিন্তু নির্বাচিত হচ্ছেন, যদি আমি সেটাকে রায়টাকে ধরে নেই। তাহলে এটা কেন হলো এরকম? যে আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন যে ইতিহাসটা রয়েছে বিভিন্ন সময়ের, সেই ইতিহাসটাকে কিন্তু বিভিন্ন সময়ে খণ্ডিতভাবে ইতিহাসটাকে সামনে নিয়ে আসা হয়েছে এবং ইতিহাসকে বিকৃত করা হয়েছে, এবং সেটার মধ্য দিয়ে বিভিন্ন সময়ের যে আন্দোলনের মধ্য দিয়ে যে গড়ে ওঠার চেতনা, সেই চেতনাকে ওই চেতনার বিপরীতে আবার দেশকে পরিচালনা করা হয়েছে। সেটা মিলে মানুষের মধ্যে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার, বিস্মৃত করার একটা পরিকল্পনা কিন্তু এখানকার আওয়ামী লীগের ছিল এবং শাসক গোষ্ঠীর ছিল। ফলে আমরা বলতে চাই এটা শাসকদের পরিকল্পনা, জি। কিন্তু তার বিপরীতে মানুষের যে ধন্যবাদ। লড়াইটা আছে। আমরা একটু কাজী জিয়াউদ্দিন আপনার কাছে আসবো। একটু বলবেন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ক্যাম্পাসে আমরা দেখেছি যে ছাত্র শিবির নানা ধরনের তাদের ক্যাম্পেইন কর্মকাণ্ড তারা চালিয়েছে। সেই সময়টা আসলে ছাত্রদল কি করেছে? ধন্যবাদ। ছাত্রদল গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে মুক্ত গণতান্ত্রিক চর্চার যেই আবহ তৈরি করা দরকার ছিল, বিভিন্ন সংগঠনকে রাজনৈতিক চর্চা করার সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে যেই কার্যক্রমগুলো পরিচালনা করা, সেই কাজগুলো করেছে ছাত্রদল। কিন্তু আপনার বিভিন্ন উপায়ে অনেকগুলো কাজ করেছে। আপনার প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু ছাত্রদলের উদ্যোগে হামনাত প্রতিযোগিতা হয়েছে, কোরআন প্রতিযোগিতা হয়েছে, বিজ্ঞান মেলা হয়েছে এবং বিভিন্ন সভা সেমিনার করা হয়েছে, মেডিকেল ক্যাম্প করা হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলকে পৌঁছে দেওয়ার জন্য যতগুলো শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব কার্যক্রম করা প্রয়োজন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদল সেই কাজগুলোও করেছে এবং দীর্ঘ 16 বছরে ক্যাম্পাসে যে ছাত্রলীগের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, সেই জায়গাগুলো খুঁজে খুঁজে বের করার কাজগুলো কিন্তু ছাত্রদলই করেছে। পতিত স্বৈরাচারের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে যেই শাস্তির আওতায় আহ্বান করা, সেটা প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে স্মারকলিপি দিয়েছে। অন্যান্য কতটা সংগঠন এই কাজগুলো করেছে আপনি দেখবেন। এবং আমাদের যেই ডাকসুতে যারা এখন বর্তমান সময়ে যারা নির্বাচিত বলে আমরা ধরে নিচ্ছি, বা কারচুপি বা যেই কোনো মাধ্যমেই তাদের নাম চলে আসছে বা ফল প্রকাশের পরে, আমরা অপেক্ষা করছি আগামীকালকে বিশ্ববিদ্যালয় খুলবে, শিক্ষার্থীদের মনোভাব কী হবে, অনেক কিছু কিন্তু আগামীকাল বের হয়ে আসবে, আমরা সেই আশা ব্যক্ত করছি। কিন্তু এই জায়গাটার মধ্যে অন্যান্য সংগঠনগুলো কিন্তু প্রথম দিন থেকে মনে হয় যেন তাদের আগের অনেকগুলো কার্যক্রম এখানে কিন্তু চলমান ছিল, সেই কার্যক্রম শুরু থেকে আবার ধারাবাহিকতা শুরু হয়েছে। মানে একটা সময় ছিল কিছু গোপনে কার্যক্রম, আরেকটা সময় ছিল আপনার ওপেনে কার্যক্রম। তো ছাত্রদল তো আসলে ওপেনে কার্যক্রমগুলো করতে পারেনি ফ্যাসির সময়, ছাত্রদল সেই কার্যক্রমগুলো করেছে। এবং আমি বিশ্বাস করি যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার যে অধিকার শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং রাজনৈতিক সচেতনতার সৃষ্টি করা, এই কাজগুলো কিন্তু ছাত্রদলই সর্বাগ্রে করছে। আমি আমার সহ-আলোচকদেরকে উপস্থিত এবং সাক্ষ্য রেখে বলতে চাই, ওনারা এটার আই হোপ মূল্যায়ন করে বা করবে যে ছাত্রদলের কার্যক্রমগুলো কেমন ছিল। এবং গত 20 দিনে আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করার সুযোগ পেয়ে কিন্তু আপনাকে অনেক এত ব্যবধান কিন্তু ভোটের হওয়ার কথাই ছিল না, সেখানে দ্বিগুণ ভোটের। এটা নিঃসন্দেহে কারচুপি বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর কারণে কিন্তু হয়েছে, বা প্রশাসনের একচেটিয়া মনোভাব কাউকে বিজয়ী ঘোষণা করার লক্ষ্যে হতে পারে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। অনয়, একটু আপনার কাছে আসবো। এত অনাবাসিক ভোটার, এত হলের ভোটার, নারী ভোটার,
এতগুলো এক্স ফ্যাক্টর থাকার পরেও আসলে নির্বাচনের সমীকরণ কেন মিলল না, আপনি কি মনে করেন? না, ব্যাপারটা হচ্ছে আমি যদি বলি আর কি, মানে এখানে তো ভোট কাস্ট দেখানো হয়েছে 78% অন অ্যাভারেজ, এবং কিছু কিছু কেন্দ্রে হচ্ছে 80%-এর উপরে। এবং আমার যেই কেন্দ্র ছিল, আমার যেই স্যার এফ রহমান হলের যেই কেন্দ্র সিনেট ভবনে, সেখানে আমি সকাল 9:30টায় ভোট দিতে গিয়েছিলাম। সেখানে আমি 9:30টার দিকে ভোট দিতে গিয়েও আমি আমার যেই কেন্দ্রের সামনে সেখানে কোনো লাইন পাইনি, অর্থাৎ ভোটারদের যেই লাইন, সেই লাইন কিন্তু আমি পাইনি। আমি হচ্ছে নির্বিঘ্নে আমার কেন্দ্রে ঢুকে যেতে পেরেছি এবং আমি ভোট দিতে পেরেছি। এখন কথা হচ্ছে, গতকালকে 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত অনেকগুলো কেন্দ্রে লম্বা লাইন ছিল বা একটু বড় লাইন ছিল। 1টার পরে কিন্তু কোনো কেন্দ্রেই, কোনো নির্বাচনী কেন্দ্রে আসলে লাইন ছিল না। এখন কথা হচ্ছে, এই যে 78% ভোট যে কাস্ট হয়েছে বলা হচ্ছে, এইখানে এই 78% ভোট যদি কাস্ট হতে হয়, তাহলে তো মানে পরিবেশ বা চিত্র এরকম হওয়ার কথা না। তাহলে সারা দিনেই আসলে এখানে ভোটারদের, প্রার্থীদের এবং হচ্ছে ভোটারদের আসলে লাইন থাকার কথা নির্বাচন কেন্দ্রগুলোর সামনে। তার মানে এখানে হচ্ছে একটা বড় অংশ ভোট দিতে আসেনি, এবং আমরা অনাবাসিক শিক্ষার্থীদের একটা বড় অংশকে আসলে ভোট দিতে আসতে দেখিনি। আমরা অনুপস্থিত পেয়েছি। আমাদের পরিচিত অনেক মানুষজন বা আমাদের চেনা জানা অনেক মানুষজন আসলে ভোট দিতে আসতে পারেনি বা নানা কারণে আসেনি। তো সেই জায়গা থেকে আমরা তো এটাকে বলছি যে হচ্ছে এই 78% যে ভোট কাস্ট দেখানো হয়েছে, এটা আসলে একটা মানে বাড়িয়ে বলা, এবং এখানে নিঃসন্দেহে কারচুপি আছে। এবং সেটার প্রমাণ কিন্তু আপনি দেখবেন যে শিবিরের প্যানেল থেকে যে সমর্থিত প্রার্থী, সদস্য প্রার্থী সর্বমিত্র চাকমা, সে কিন্তু গতকাল দুপুরে বলেছে যে এখানে অনেক ভোটার যারা ভোট দিতে আসেনি তাদের ভোট কাস্ট করে ফেলা হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু তিনিই প্রথম এনেছেন। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে হচ্ছে এখানে যে এক্সপেক্টরগুলোর কথা বললেন আপনি, নারী ভোটারদের কথা, অনাবাসিক ভোটারদের কথা, এইখানে কিন্তু অনেক অনাবাসিক শিক্ষার্থী কিংবা নারী ভোটার যারা কিন্তু ভোট দিতে আসেনি, এই জায়গায় যারা ভোট দিতে এসেছে তাদের ভোটও যে আসলে যাদের মানে যারা বিজয়ী হয়েছে বলা হচ্ছে তাদের অনুকূলেই গেছে তাও কিন্তু না। আমরা তো সর্বাগ্রেই বলছি এখানে নানাবিধ মেকানিজম হয়েছে, এবং নানাবিধ মেকানিজমের কারণেই আসলে গতকালকের নির্বাচনের পরবর্তী সময়ে ফলাফল ঘোষণায় এত বেশি দেরি হয়েছে, এত বিলম্ব হয়েছে। এবং সবশেষ আমরা দেখলাম যে হচ্ছে কি হাস্যকরভাবে, কি প্রহসনমূলকভাবে একটা প্যানেলের 26 জন প্রার্থীকে জিতিয়ে দেওয়া হলো। একটা প্যানেলেই বলছি, কারণ যেই 3 জন অন্য প্যানেল থেকে এসে জিতেছেন তারাও আসলে ওই প্যানেলের পারপাসই সার্ভ করেন, এবং এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আরও একটা বিরতি নেব। বিরতির পর যখন ফিরবো তখন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে এই আলোচনা অব্যাহত থাকবে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, এবং আমরা ঘটন অঘটনের ডাকসু নিয়ে আলাপ করছি। আমি একটু কাজী জিয়াউদ্দিন আপনার কাছে আসবো। বাসিত একটু আমাকে বলবেন যে এই যে দেখা গেল যে একজন প্রার্থীর ছোট ভাই বা একজন ভোটার তিনি অভিযোগ করেছেন যে তার বড় ভাইকে তিনি ভোট দিয়েছিলেন একটি নির্দিষ্ট হল থেকে, কিন্তু সেই হল থেকে তিনি কোনো ভোটই পাননি। আসলে এটা আসলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং, নাকি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি এই ধরনের কারচুপির সঙ্গে যুক্ত ছিল, নাকি দুটোই? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষও কিন্তু অবাক, হ্যাঁ, এটা কিভাবে পসিবল, হাউ ইজ ইট পসিবল, একটা ছাত্র সংগঠন কিভাবে এতগুলো পদ নিয়ে নির্বাচিত হয়। সেখানে আপনি সকাল থেকে দেখেন কিন্তু ওই যে একজন ম্যাডাম টিএসসি কেন্দ্রে যিনি ছিলেন দায়িত্বে, শাহরিন মোনেম, হ্যাঁ মেবি নেম, শেহরিন আমিন মোনেম, মেবি নেম মোনামি, এরকম নাম, তার অ্যাটিচিউড যদি ছাত্র দলের যারা গিয়েছিল তাদের সামনে দেখতেন, আর জিএস পদপ্রার্থী ছাত্র শিবিরের ফরহাদ গিয়েছিল তাদের সামনে ওনার অ্যাটিচিউড, যেমন আমি কোন টিউনে কথা বলতে চাই, আমি আমার এক্সপ্রেশন, চোখের ভাষা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক তেমনি আপনি দুইটা ফটোকে একসাথে করে দেখবেন, আমরা কিন্তু বারবারই দেখেছি। একটাতে সে খুবই মায়েদের সাথে কথা বলছিল, সেখানে সে তার রুদ্রমূর্তি, খুব বেশি ডিসিপ্লিন, খুব বেশি ভাব নিচ্ছিল যে সে খুব কঠোর। আবার যখন ফরহাদ এসেছে, ফরহাদের সাথে এতটা কর্ডিয়ালি হেসে হেসে ইশারায় কথা বলছেন, মনে হচ্ছে যেন অনেক শত বছরের পরিচিত শিক্ষার্থী ওনার কাছে। তো এই ছোট ছোট উদাহরণগুলো কিন্তু গতকালকে নির্বাচনের সুস্পষ্ট প্রমাণ যে
ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কারচুপি, পক্ষপাতমূলক, প্রহসনমূলক, এগুলো সুস্পষ্ট। এরকম অনেকগুলো অ্যান্সার কিন্তু আপনি জাস্টিফাই যখন করবেন প্রতিটি বিষয়গুলো নিয়ে, সেটা আপনি করবেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা কেন করেছে, আমার মনে হয় সকল দলের, সকল সংগঠন যারা প্রার্থী দিয়েছিল তাদের উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন পর্যন্ত কোনো সংবাদ সম্মেলনে এবং এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর আন্দোলনের বিশ্ববিদ্যালয় প্রশাসন সুস্পষ্ট কোনো ধরনের বক্তব্য প্রদান করেননি এই নির্বাচন নিয়ে। ধন্যবাদ। আমরা একটু অনয়ের কাছে যাব। অনয়, একটু আমাকে বলবেন যে ছাত্রলীগ এবং শিবির কিভাবে মিলে গেল, কারণ ঘুরে ফিরে যেহেতু এই আলোচনা এসেছে, আপনি কি মনে করেন? আপনি তো মাঠে ছিলেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ছাত্রলীগ এবং শিবির কিভাবে মিলে গেল এটার বলার আগে বলা উচিত যে হচ্ছে আওয়ামী লীগ আর জামাতের রাজনীতিটা কি। আমার কাছে মনে হয়, আমার কাছে না, এটাই সত্য আর কি, যে আওয়ামী লীগ এবং জামাত এই দুজনের যেই রাজনীতি, এই দুজনের রাজনীতির জন্য এই দুজনকে দরকার। কেন দরকার? ৭১ যেই প্রশ্নটা আর কি, এই ৭১ প্রশ্নে দুইজনেরই হচ্ছে মানে একেবারে বিপরীত ধর্মী মতামত হলেও ৭১ প্রশ্নে এই দুইজনের যে অবস্থান, এই দুইজনের অবস্থান একজন আরেকজনের হচ্ছে পরিপূরক, তাদের রাজনীতির পরিপূরক। কিভাবে? একটা গোষ্ঠী আমরা দেখেছি কিভাবে ৭১কে কুক্ষিগত করতে চায়, ৭১কে ব্যবহার করার মধ্য দিয়ে সে কিভাবে বাংলার জমিনে তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায়। গত ১৬ বছরের যেই স্ট্রাকচারাল ফেসিজম, গত ১৬ বছরের যেই একনায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিক যেই রেজিম, সেই রেজিম তার প্রমাণ। এবং আরেকটা গোষ্ঠী তারা হচ্ছে ক্রমাগত ৭১কে ভিলিফাই করার চেষ্টা করে নানাভাবে, তাদের যেই কৌশল, তাদের যেই এজেন্ডা, তাদের যেই ন্যারেটিভ, এই ন্যারেটিভের মাধ্যমে, এজেন্ডার মাধ্যমে তারা ৭১কে ভিলিফাই করতে চেষ্টা করে। সেই জায়গা থেকে তাদের দুইজনের যেই রাজনীতি, এই দুইজনের রাজনীতির জন্যই আসলে দুইজনের লাভ। সেই জায়গায় ছাত্র শিবির এবং ছাত্রলীগ আমরা হচ্ছে দেখেছি যে বিগত সময়ে ছাত্র শিবির কিভাবে ছাত্রলীগের ভিতরে অভ্যন্তরে ঢুকে হচ্ছে কিভাবে তারা তাদের যেই সাংগঠনিক পরিধি, সেই পরিধি তারা মানে বিস্তার ঘটিয়েছে। মানে একই সময় আমরা দেখেছি ছাত্রলীগের নেতাকর্মীরা তারা যাকে তাকে শিবির ট্যাগ দিয়ে কিভাবে হচ্ছে তাদের বিরুদ্ধে যেই মানে জুলুম, নিপীড়ন, এগুলো চালিয়েছে। আমরা কিন্তু ছাত্র শিবিরের এগেনস্টে বা এই ছাত্র শিবির ট্যাগিংয়ের এগেনস্টে ছিলাম। শিবির ট্যাগ দিয়ে কাউকে হচ্ছে যে মানে নির্যাতন করা, এটার এগেনস্টে ছিলাম। এবং আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে দেখেছি যে ছাত্র শিবিরের যে মনোভাব কিংবা জামাতের যে মনোভাব, সেই মনোভাব হচ্ছে জুলাইকে কুক্ষিগত করার মধ্য দিয়ে জুলাইয়ের যেই জনতার সংগ্রাম, সেই জনতার সংগ্রামকে কিভাবে তারা হচ্ছে চেষ্টা করেছে সবসময় কুক্ষিগত করার মধ্য দিয়ে এটাকে ৭১-এর রিপ্লেসমেন্ট হিসেবে দাঁড় করানোর। এবং এর মধ্য দিয়ে আসলে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের যে মনোভাব, মানে বোঝা যায় যে এটা আসলে একরকম মনোভাবই। একটা গোষ্ঠী চায় সবসময় ৭১কে কুক্ষিগত করতে, আরেকটা গোষ্ঠী চায় যে জুলাইকে কুক্ষিগত করতে। এবং তারা সবসময়ই চায় যে ৭১কে দিয়ে জুলাইকে রিপ্লেস করতে, কেউ কেউ চায় যে জুলাইকে বাদ দিয়ে শুধুমাত্র হচ্ছে তাদের যেই গৌরবোজ্জ্বল ইতিহাস সেটাকে ইয়া করতে। ধন্যবাদ। আমরা একটু সোহেল আপনার কাছে আসবো। একটু বলবেন প্রশাসন কেন আসলে একটা নির্দিষ্ট প্যানেলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে? কেন চাইবেন, তো এটা প্রশ্নটা খুবই সহজ। উত্তরটা যেটা হচ্ছে যে তাদের যে মতাদর্শিক মিলের জায়গা, যে আমরা অভ্যুত্থানের পর থেকেই দেখেছি, আমরা তো প্রত্যাশা করেছিলাম যে একটা অভ্যুত্থান সংগঠিত হলো এবং তারপর যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসবে, বিগত সময় যে আমরা আওয়ামী লীগের সময় যে প্রশাসন দেখেছি তার থেকে ভিন্ন কিছু হবে। কিন্তু আমরা কিন্তু একদম শুরু থেকে দেখেছি এই প্রশাসন কিভাবে করে নগ্নভাবে যে ছাত্র শিবিরকে ক্যাম্পাসে এস্টাবলিশ করা থেকে শুরু করে তার পক্ষপাতমূলক যে আচরণ, এটা কিন্তু একদম শুরু থেকে দেখেছি। ফলে এই যে ইলেকশনের, গতকালের যে ইলেকশন, একদম শুরু থেকে নানান প্রার্থী এবং প্যানেল পক্ষে থেকে যে অভিযোগগুলো করা হয়েছে, আমরা মনে করি, আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট থেকে আমরা মনে করি, আমরা গতকালই তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছি, হয়তো কালকে ক্যাম্পাস খুলবে, আমরা ক্যাম্পাসে যাব। আমাদের সহ-আলোচক একদম শুরুর দিকে আলোচনায় বলেছিলেন যে এই যে নির্বাচন যে হচ্ছে, সেটা নানান প্রক্রিয়াগত জায়গাটা কিন্তু আগে থেকে জানানো হয়নি। যেমন হচ্ছে যে এটা একটা ওএমআর পদ্ধতিতে হবে, এটা কিন্তু আমরা কেউ জানতাম না। তারপর ব্যালট বাক্স আসলে স্বচ্ছ হবে নাকি এরকম হবে, এটাও আমরা জানতাম না। ফলে এই যে ওএমআর পদ্ধতিতে তারা গণনা করলেন, এবং আপনারা দেখেছেন বোধহয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও প্রকাশিত হয়েছে যে আমাদের একজন শিক্ষিকা তিনি এসে বলছেন যে এই যে এই মেশিনটা হচ্ছে নষ্ট, এখানে ভুল দেখাচ্ছে, এবং অন্য একটা মেশিনে তখন হচ্ছে যে সেটা করে এক ধরনের ফল নিয়ে আসা হলো। তাহলে এই যে কারিগরি ত্রুটির জায়গাটা কি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমরা দেখেছি, এর বাইরে তো কারচুপির জায়গাগুলো রয়েছে। ফলে আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দাবি করব যে এটা হচ্ছে যে ভোট গণনা হয়েছে ওএমআর পদ্ধতিতে, সেটাকে ম্যানুয়ালি করতে হবে, এবং ম্যানুয়ালি করে আমাদের যে সংশয়ের জায়গাটা তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যে প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে, সেটা কিন্তু একটা নিষ্পত্তি করতে হবে। এই নিষ্পত্তির জন্য আমরা অনতিবিলম্বে প্রশাসনকে এই যে ম্যানুয়ালি। ধন্যবাদ। আমাদের সময় একদম শেষের দিকে। আমি তিনজনের কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই যে ডাকসু নির্বাচনের যে প্রভাব, এই প্রভাব কি আগামী জাতীয় নির্বাচনে পড়বে কিনা? কাজী জিয়াউদ্দিন বাসিত।
ধন্যবাদ। ডাকসু নির্বাচন একটা ছাত্র খুবই সংসদ সংক্ষেপে, নির্বাচন। আমাদের হাতে আর এই অল্প ছাত্র কয়েক সংসদ সেকেন্ড সময় নির্বাচনে জাতীয় ইলেকশনে পড়বে কিনা আসলে বাংলাদেশ অনেক বড় দেশ, এটা আমরা যদি আমাদের চোখ থেকে দিয়ে বলি, আবার যদি মনে করি যে এটা আয়তনগত দিক থেকে ছোট, তাহলেও কিন্তু এটা অনেক আসলেই ছোট। কিন্তু বাংলাদেশের ডাকসু নির্বাচনের প্রভাবটা নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়তে পারে, কিন্তু জাতীয় রাজনীতিতে ভোটের ক্যালকুলেশনে ডাকসু নির্বাচন প্রভাব ফেলবে বলে আমি মনে করছি না। নেতৃত্ব বিকাশের একটা জায়গা আর ভোট জাতীয় রাজনীতিতে ভোটের আরেকটা জায়গা, So সেই জায়গায় দুটাই আলাদা। সোহেল আহমেদ শুভ একটু বলবেন। এটা ডাকসুর তো একটা রাজনৈতিক ভূমিকা আছেই, কিন্তু এই যে গতকালের যে নির্বাচন এবং নির্বাচনের ফলের প্রভাব কতটুকু পড়বে জাতীয় রাজনীতিতে, সেটার জন্য যেটা জরুরি যে ডাকসুতে আসলে কে বসছেন, কারা নির্বাচিত হচ্ছেন। একসময় আমরা দেখেছি এই ডাকসুর পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, একটা দেশের অভ্যন্তরে থেকে স্বাধীন দেশের পতাকা তোলা হচ্ছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের একদম সামনে থেকে লড়াই করা হচ্ছে। কিন্তু এটা আসলে নির্ধারিত হবে যে এমন কোনো শক্তি যদি সেখানে বসে যাদেরকে মানুষ গ্রহণ করতে চায় না, তাহলে কিন্তু প্রভাবটা পড়বে না। অনয় একটু বলবেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যেই চাওয়া ছিল যে একদম সংক্ষেপে বলতে হবে, হ্যাঁ, একদম গণতান্ত্রিক শেষ। বিনির্মাণের যে স্বপ্ন, সেই জায়গায় হচ্ছে গতকালকের নির্বাচন আমাদেরকে আশাহত করেছে। এবং এই বাস্তবতায় আসলে জাতীয় নির্বাচন, আসন্ন জাতীয় নির্বাচন, সেটাও কতটুকু সুষ্ঠু হবে এবং জনতার যেই মানে একান্ত চাওয়া একটা গণতান্ত্রিক বিনির্মাণ, একটা সাম্য, মৈত্রী, মানবিক মর্যাদার বাংলাদেশ, সেই জায়গায় এই ডাকসু আমাদেরকে পুরাপুরি আশাহত করেছে প্রশাসনিক গাফিলতির কারণে, প্রশাসনিক পক্ষপাতদুষ্টতার কারণে। ঠিক একইভাবে যদি একটা জাতীয় নির্বাচন এরকমভাবেই হয়, তাহলে হচ্ছে সেটা আসলে বৃহত্তর অর্থে আমাদের যেই মানে জাতীয় যেই গৌরব কিংবা আমাদের যেই জাতীয় বিনির্মাণের যে প্রত্যাশা, সেইখানে হচ্ছে আমার কাছে মনে হয় যে খুব অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক চলতেই থাকবে। এই প্রশ্ন তোলা রাখলাম আপনাদের কাছেই, এটি কি আসলেই ঘটন অঘটনের ডাকসু? দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুদ্ধ থাকুন। শেষ করছি আজকের মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। শুভরাত্রি।